নাইস। তো লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল সম্পর্কে জেনেছিলাম, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স সম্পর্কে জেনেছিলাম, আউটপুটগুলো সম্পর্কে জেনেছিলাম, অ্যান্ড হচ্ছে স্টেটমেন্ট, জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টগুলো, ভ্যারিয়েবলস, কমেন্টস, অপারেটরস, অ্যান্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপস। যান খেয়ে আসেন, কোনো সমস্যা। সো জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট সম্পর্কে কি জানছিলাম আমরা, মনে আছে কি বলেন তো পাটোয়ারি? এই যে দেখেন স্টেটমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কে এরকম এরকম করে পড়ে আছে? ওকে নাইস। তো স্টেটমেন্ট কি কি আছে আমরা জানছিলাম না? এই তিনটে স্টেটমেন্ট কি আমাদের জানা হয়েছে, শেখা হয়েছিল? ভ্যারিয়েবল ডিক্লারেশন, অ্যাসাইনমেন্ট অ্যান্ড হচ্ছে এক্সপ্রেশন, এই কাজগুলোকে আমরা করতে পারি। আজকে আমরা তাহলে চলে যাব কন্ডিশনাল স্টেটমেন্টের কাছে সরাসরি। তো চলেন আমরা চলে যাই কন্ডিশনাল স্টেটমেন্টের কাছে। আমরা একটা ফাইল বানায় নেই। লাস্ট ক্লাসে তো আমি কিছু হচ্ছে ডেমো লিখে দেখাইছিলাম, রাইট? আরেকবার একটু, হ্যাঁ অবশ্যই অবশ্যই আরেকবার অবশ্যই বলবো, অলরেডি বলেও ফেলছি। বাসায় যে আরেকবার রেকর্ড দেখে নিন, মানে দেখেন, সেটাও কাজে লাগবে, আমি বলতেছি সেটাও কাজে লাগবে। হ্যাঁ জুম করা লাগবে, ওকে। কি হইলো এখানে? ওই স্ক্রিপ্টের মধ্যে লিখতেছি, ঠিক আছে। সো এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এইচটিএমএল এর সাথে কানেক্ট করব কিভাবে? স্ক্রিপ্টের মাধ্যমে। তারপর এসআরসি। সো জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করলাম, অ্যান্ড জাভাস্ক্রিপ্টের মধ্যে মূলত আমরা লাস্ট ক্লাসগুলোতে হচ্ছে ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছি এবং কি ভ্যারিয়েবল সম্পর্কে, ভ্যারিয়েবল নিয়েই লেখাপড়া করছি। আমরা ভ্যারিয়েবলকে লিখতে পারি তিন ভাবে, var, let অ্যান্ড কি const। তিনটাই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা ইউজ করে থাকি, তাই না? আর এগুলো কি? এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড। জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড কোনগুলো? যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট তার নিজের প্রয়োজনে ব্যবহার করে বা ওই জিনিসগুলোকে কল করে আমরা কোনো কাজে লাগাই, তো সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড। আপনি কখনো কনস্টের নাম var দিতে পারবেন না, মানে একটা ভ্যারিয়েবলের নাম var, একটা ভ্যারিয়েবলের নাম let, একটা ভ্যারিয়েবলের নাম const দিয়ে লিখতে পারবেন না, কারণ কি? এগুলো জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড। সো এগুলো শুধু জাভাস্ক্রিপ্টই ব্যবহার করবে, আমরা চাইলে এটাকে নিয়ে মানে এগুলা লিখে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তো প্রয়োজনে ওদেরকে কল করে ব্যবহার করতে পারবো, ব্যাপারটা এরকম। তো আমরা হচ্ছে জানছিলাম যে var দিয়ে একটা ভ্যারিয়েবল লিখলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, let দিয়ে লিখলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, কি করা যাবে না করা যাবে, এন্ড হচ্ছে const দিয়ে লিখলে কি করা যাবে না করা যাবে, সেই সকল বিষয়গুলো জানছিলাম। আমরা এক্সপ্রেশন যদি দেখার কথা বলি, লাইক let a is equal to 10, let b is equal to 20। let's see, আমরা এখানে যদি যোগ করি, কনসোল লগে প্রিন্ট করে a প্লাস b। সো a প্লাস b, এখন আমাদের কনসোলে কি আসতে পারে, কেউ কি বলতে পারবে? কত আসছে? 30, রাইট? সো এটা যেটা দেখতেছি এটা হচ্ছে আমার টার্মিনালের কনসোল। আমরা দেখছিলাম কি লাস্ট ক্লাসে যে আমাদের ব্রাউজারের কনসোল, কিন্তু আমাদের টার্মিনালেও কিন্তু আমরা কনসোল লগটা দেখতে পারি। এই যে আমরা যদি নোড লিখে script.js ফাইলটা লিখে দেই, তাহলে কিন্তু আমরা এটার যোগফলটা বা আউটপুটটা দেখতে পারি, যেটা কনসোলে প্রিন্ট করা। বাট ডকুমেন্টে প্রিন্ট করার কোনো আউটপুট সেটা আমাদের ব্রাউজারের কনসোলে, ব্রাউজার বলতে হচ্ছে আমাদের কোড এডিটরের কনসোলে দেখা যাবে না। হ্যাঁ, তো এই যে আমি এটা করলাম যোগ, এটাই হচ্ছে একটা এক্সপ্রেশন। লাইক আমি যদি লেট আরেকটা নেই z, এন্ড z এর মধ্যে আমি বলি যে লেট z এর মধ্যে তুমি কি করবা, a প্লাস b।
তাহলে এখন z কে কল করলে কি পাবো আমরা? z কে কল করলে a + b পাবো, 30 পাবো। কত পাইছি? ওকে, নাইস। সো এই যে আমি যে একটা অপারেটরের মাধ্যমে এটা অ্যাসাইন করলাম, এই অপারেটরের নাম কি? ইকুয়াল। এই অপারেটরের নাম ইকুয়াল, অ্যাসাইন অপারেটর। এন্ড অ্যাসাইন অপারেটর কি কয়টা আছে? তিনটা। ওকে, সো আমি যদি বলি let a plus is equal to 20, আচ্ছা is equal to প্লাস হবে, let তো আবার ডিক্লেয়ার করা যায় না, নরমালি ধরুন var দিলাম আমি, হ্যাঁ রিঅ্যাসাইন তো করা যায়। ওকে, প্লাস ইকুয়াল, তাহলে আমি a কে যদি প্রিন্ট করি এবার, কত আসছে? 20। কারণ সে আপডেটটাই দিছে, কিন্তু তাহলে এটা যোগ করে দিল না কেন? আচ্ছা, যোগের এই উদাহরণটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আমাদের যেটা এক্সপ্রেশনটা দেখতেছিলাম এটা আগে একটু ভালো মতো বুঝি, তারপর আমি এগুলো দেখাচ্ছি। লাইক 20 দিলাম, অ্যান্ড a অ্যান্ড b দুইটা যে কোনো ভ্যারিয়েবল হইতে পারে। এখানে আমি যদি যে কোনো কিছুকে এক্সপ্রেশন করতে চাই, z, অ্যান্ড আমরা মূলত হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনস গুলো করি কোন অপারেটর দিয়ে? অ্যারিথমেটিক। সো অ্যারিথমেটিক দিয়ে আমরা কি করতে পারি? নাম কি অ্যারিথমেটিক অপারেটরগুলোর? এটা শিখছিলেন, প্লাস মাইনাস শিখছিলেন, দেখছেন বিবিএনএ পড়লে কি হয় দেখছেন, প্লাস মাইনাসই মনে থাকে সব সময়। এডিশন, সাবট্রাকশন আর কি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। সো এই চারটা অপারেটরের মাধ্যমে আমরা হচ্ছে এগুলোকে কাজে লাগাইতে পারি। লাইক আমি হচ্ছে এখানে কিছু একটা করি, a is equal to b, সো z কে এখন যদি প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো, তাই না? যদি আমরা ডিভিশন করি তাহলে আমরা এটা মানে যে কোনো অপারেশন আপনারা এরকম ভাবে করতে পারবেন। এই ছিল আমার হচ্ছে ভ্যারিয়েবলের পার্টগুলো। হ্যাঁ, এখন বাকি অপারেটরগুলো আমাদের এখানে চলে আসবে। এর আগে আমি একটা স্টেটমেন্টে যেতে চাই। লাস্ট ক্লাসের যে টপিকটা, এই যে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট, আমরা কি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি? পারি না? কই তাহলে কথা বলেন না কেন? এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি আমরা। তারপর কি অ্যাসাইনমেন্ট করতে পারি ভ্যারিয়েবলের মধ্যে কিছু। তারপর এই যে এক্সপ্রেশনটা মাত্র দেখলাম, এক্সপ্রেশনটা কি? ওই যে এটার সাথে কি যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো কিছু করা, ঠিক আছে? এন্ড এখন আমরা যেটা শিখবো, এবার শিখবো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আসলে কন্ডিশনাল স্টেটমেন্টটা কি, কিভাবে কাজ করে, কিভাবে কন্ডিশন করতে হয়, কেন কন্ডিশন করতে হয়, এই জিনিসগুলো আমরা এখন একটা ধারণা পাবো। লেটস সি যে কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত কিভাবে লিখে। কন্ডিশনাল স্টেটমেন্ট লিখার সিনট্যাক্সটা হচ্ছে এটা। এখানে ইফ লিখে যে একটা হচ্ছে প্যারামিটার দেওয়া বলেন বা হচ্ছে আপনারা যেটা বলেন ফার্স্ট ব্র্যাকেট, লাইক আমরা এটা শিখছিলাম কি প্যারেনথিসিস নাকি, আমরা ইফ লিখে একটা প্যারেনথিসিস দিব এন্ড প্যারেনথিসিসের মধ্যে সেই কন্ডিশনটা লিখব। এন্ড এই যে কার্লি বেসিসের ভিতরে যেটা লিখব সেটা হচ্ছে কোড টু বি এক্সিকিউটেড, মানে যে কোডটা আমরা এক্সিকিউট করব। এখন এই কোডটা কখন এক্সিকিউট হবে কেউ কি বলতে পারবে আমাকে? এক্স্যাক্টলি, যখন এই কন্ডিশনটা আমার প্রপারলি মিলে যাবে বা কন্ডিশনটা ঠিকঠাক মতো কাজ করবে তখন কিন্তু এই কোডটা সে এক্সিকিউট করবে। আর এটা যদি না মিলে যায় তাহলে কিন্তু সে কোডটা এক্সিকিউট করবে না। মানে আমার কন্ডিশনটা আর ফুলফিল করতে হবে, কন্ডিশনটা ফুলফিল করলে দেন হচ্ছে এটার ভিতরের কোডটা সে এক্সিকিউট করবে, মানে অন্যথায় সে করবে না। তো আমরা কন্ডিশনের সিনট্যাক্সটা আমরা দেখলাম। সো কন্ডিশনের সিনট্যাক্সটার মধ্যে আরো কিছু আছে, আরেকটা আছে এলস। ইফ যদি কন্ডিশনটা মিলে তাহলে তুমি কোডটা এক্সিকিউট করো, আর না হলে করবে না। আরেকটা অপশন রাখতে পারি, ইফ যদি কন্ডিশন এটা মিলে যায় তাহলে তুমি এই কোডটা এক্সিকিউট করবা, এলস না হয় কি করবা? না হয় তো কিছুই করতেছে না আপাতত, না হয় আমরা আরেকটা এলস দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে বলে দিতে পারি যে কোড টু বি এক্সিকিউট, মানে যাই হোক কিছু একটা এক্সিকিউট হবে, রাইট? হয় কন্ডিশনটা মিললে এই কোডটা এক্সিকিউট হবে, আর যদি এটা না মিলে তাহলে সরাসরি কি এক্সিকিউট করবে? এইটা। তো চলেন আমরা কন্ডিশন কিছু লিখি। কি কন্ডিশন লিখতে পারি? ধরেন লেট
let a is equal to দিলাম 20 and let b is equal to দিলাম 30। এখন আমি এখানে কন্ডিশন দিব, এ কন্ডিশনাল অপারেটর কি কি? হ্যাঁ এক্স্যাক্টলি। সো ডাবল ইকুয়াল দিয়ে যদি আমি বললাম বি, মানে কি এটা দিয়ে এটা ম্যাচ করে দিছি, এটা সমান সমান এটা যদি হয়, এটা একটা কন্ডিশন দিলাম কন্ডিশন অপারেটরের মাধ্যমে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কনসোল লগে বলবা যে ম্যাচ ম্যাচ হয়ে গেছে। এলস এলস তুমি বলবা নট ম্যাচড। চলেন দেখি কি আসছে। তো সবাই বলেন এখন কি আসতে পারে এখানে? কন্ডিশন কি ম্যাচ করবে না ম্যাচ করবে না? নট ম্যাচ কেন? কারণ কি এইটার ভ্যালু আর এটার ভ্যালু ম্যাচ করবে না। কি আসছে? নট ম্যাচ। আচ্ছা এখানেও 20 লিখলাম, এখানেও 20 লিখলাম। হ্যাঁ, এন্ড এটাকে নরমালি একটা কিছুর মধ্যে রাখি। এবার আমি যারা জিজ্ঞেস করব সে বলবে। এবার বলেন এটা জিজান বলেন, এটা 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 ম্যাচ করবে কি করবে না? করবে। জিডি করবে না? ওকে 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 আই আন্ডারস্ট্যান্ড। সো এইখানে এটা যদি a ইজ ইকুয়াল টু বি, a ইজ ইকুয়াল টু বি, এটা কি করবে? এই দুইটার ভ্যালুটাকে সে চেক করবে যে দুইটা সমান আছে কিনা, এন্ড যদি ভ্যালুটা ম্যাচ করে তাহলে সে বলবে ম্যাচ হইছে, নাহলে বলবে ম্যাচ হয় নাই। চলেন আমরা দেখি কি হইছে। ম্যাচ হইছে। কারণ কি এই যে ডাবল ইকুয়াল সে কি করে? ডাবল ইকুয়াল আপনাদের যখন পড়াইছিলাম তখন বলছিলাম না যে ডাবল ইকুয়াল হচ্ছে ভ্যালু ম্যাচ করে, কম্প্যারিজন অপারেটর এটা হচ্ছে কম্পেয়ার করে এটা এটার ভিতরে এটা আছে কিনা, এটা এটা থেকে ছোট কিনা। বাট এটার আরো একটা ডিফারেন্ট ওয়েতে জানার কিছু আছে আমাদের। সেটা হচ্ছে আমরা দুইটা হচ্ছে এরকম অপারেটর দেখছিলাম, একটা ডাবল ইকুয়াল আর একটা কয়টা ইকুয়াল ছিল? ট্রিপল ইকুয়াল। এখন দুইটাই তো সেম কাজ করে, দুইটাই চেক করে, বাট দুইটার মধ্যে একটা একটা হচ্ছে মেজর ডিফারেন্স আছে। আমি যখন ডাবল ইকুয়াল দিয়ে এটাকে চেক করলাম, সে কিন্তু দেখছে এটার ভ্যালুও 20 এটার ভ্যালুও 20। সে কি চেক করছে? ভ্যালু চেক করছে। আমি যখন এটাকে ট্রিপল ইকুয়াল দিয়ে দিব, এখন কি ম্যাচ করবে? কেন করবে না? এক্স্যাক্টলি, কারণ এবার সে টাইপটাকেও চেক করছে যে এটা হচ্ছে কি নাম্বার ডেটা টাইপে আছে, এটা কি ডেটা টাইপে আছে। তার মানে সে শুধু ভ্যালু চেক করে নাই, সে টাইপটা সহ চেক করছে। আর টাইপটা সহ যখন চেক করছে সে মিলাইতে পারে নাই, সে দেখছে যে না এটা আসছে কি, এটা আসছে ফলস। তার মানে কি নট ম্যাচ, সে এলসে চলে গেছে সরাসরি। সো কন্ডিশনটা মূলত আমার এভাবে কাজ করে। যদি আমি কন্ডিশনটা প্রপার ওয়েতে লিখি এবং কি কন্ডিশনটা সে যদি ম্যাচ করতে পারে, তাহলে সে হচ্ছে আমাকে ওই কোডটা এক্সিকিউট করে দিবে। আর যদি সে ম্যাচ না করতে পারে তাহলে সে কোনো কোড এক্সিকিউট করবে না, সে সরাসরি এলস এর কাছে চলে যাবে যদি আপনি এলস লিখে রাখেন। আর যদি এলস নাই লিখে রাখেন তাহলে সে যাবে, তাহলে সে কোনো আউটপুটই দিবে না, কারণ সে ম্যাচে এলসে তো আমি কিছু লিখি নাই, ম্যাচ করে নাই, তার মানে সে কিছু এক্সিকিউটই করবে না, রাইট? ওকে। আরো একটা জিনিস আছে, সেটা হতে পারে একটা তো আমরা দেখলাম এলস ইফ আর এলস, আরেকটা হচ্ছে এলস ইফ। এইটাকে বলা হচ্ছে আমরা বারবার বারবার কন্ডিশন দিই না, হয় এইটা না হয় ওইটা, না হয় ওইটা না হয় ওইটা। যদি তুমি এটা করতে পারো তাহলে এটা করো, নাহলে তুমি না এটা না হলে ওইটা করো, ওইটা না হলে ওইটা করো। অনেকগুলো অপশন দিই না আমরা? এরকম অনেকগুলো অপশন দেওয়ার জন্য আমরা এইভাবে কন্ডিশন লিখতে পারি। কিভাবে? আমরা ফার্স্ট একটা ইফ লিখছি, ইফ যদি এটা সমান সমান তুমি এটা ম্যাচ করতে পারো তাহলে তুমি এটা দেখাও। এলস ইফ তুমি এটা সমান সমান এটা যদি ম্যাচ করতে পারো তাও তুমি দেখাইতে পারো ম্যাচ। আপনি চাইলে আরো হচ্ছে এইভাবে করে অনেকগুলো আরো কন্ডিশন দিতে পারেন। এলস ইফ করে আমি যে কটা মন চাই সেই কটা কন্ডিশন দিতে পারি, সে একটা না একটা এক্সিকিউট করবেই। আর এলসে গিয়ে আমি লাস্টে বলে দিব নট ম্যাচ, নাকি? এবার কোনটা ম্যাচ করবে বলেন? সেকেন্ডটা না? দেখি একটা ম্যাচ করে কিনা। এই যে একটা ম্যাচ করছে, রাইট? কারণ এই এই কন্ডিশনটা সে ম্যাচ করতে পারে নাই, সো সে এটার ভিতরে যায় নাই, সে আরেকটা কন্ডিশনের কাছে গেছে, দেখছে এটা তো ম্যাচ হয়ে গেছে, তাহলে সে সেই কন্ডিশনটা এক্সিকিউট করে দিচ্ছে, সে আর এলস এর কাছে যায় নাই। আর যদি এরকম অনেকগুলো কন্ডিশন থাকতো, একটাও ম্যাচ না করতো, সে প্রত্যেকটা রিড করতো, কোনোটাতে যদি ম্যাচ করতে পারতো সে ওটা প্রিন্ট করায় দিত।
আর কোনোটা ম্যাচ না করতে পারলে ডাইরেক্ট এলস এর কাছে চলে যেত। হ্যাঁ সেটাই তো আমি বললাম, একসাথে আপনি 2টা 3টা 5টা 10টাও লিখতে পারেন। যদি ম্যাচ না করে তাহলে সে আউটপুট দিবে না, আর যদি ম্যাচ করে তাহলে এক্সিকিউট করে দিবে। 2-3টা আউটপুট কেন দিবে? ওকে ওকে আমি বুঝতে পারছি, মানে ও যেটা বলতে যাচ্ছে স্যার যদি প্রথমটাতেই আমার ম্যাচ করে যায় এবং কি দ্বিতীয়টাতেও তার সম্ভাবনা ছিল ম্যাচ করার, রাইট? কিন্তু তাহলে স্যার 2-3টা আউটপুট একসাথে হবে কিনা এটাই তো জিজ্ঞেস করছেন না। সে যদি প্রথমটা, এইটাই আমি বলতেছিলাম, সে যদি প্রথমটা ম্যাচ না করে তাহলেই সে দ্বিতীয়টার কাছে যাবে, আর সে যদি প্রথমটাই ম্যাচ করে ফেলে তাহলে সে দ্বিতীয়টার কাছে যাবেই না। এইখানে যদি প্রথমটাতেই ম্যাচ করায় ফেলি আমি, তো দুইটা কি সেম কন্ডিশন হয়ে গেছে না? দেখেন সে প্রথমটাতেই সে ম্যাচ করায় ফেলছে, সে দ্বিতীয়টার কাছে যায়নি। বুঝতে পারছি আমি? প্রথমটাতে ম্যাচ করে গেলেই সে প্রথমটার ভিতরে কোডে চলে যায়, সে পরের কোডগুলো রিড করে না। সো কন্ডিশনটা মূলত এইভাবে কাজ করে। সবাই কি বুঝতে পারছি আমরা? তো চলেন আমরা কিছু কন্ডিশন লিখি। আজকের কন্ডিশনের উদাহরণ হবে কি? কেউ একজন ভলান্টিয়ার দরকার যে হচ্ছে স্বেচ্ছায় আত্মত্যাগ করবে আর কি। কে হবে? কি সবাই কি ভয় পাইতাছে? হ্যাঁ আপনি ব্রাজিল সাপোর্টার? ও আচ্ছা, না না আমি মেসিকে কিছু বানাবো না। এই বলেন। তাসিন। তাসিন। ওকে লেটস সি আমরা একটা ভ্যারিয়েবল লিখি, যেরকম ভ্যারিয়েবল হচ্ছে তাসিনের এইজ। লেট এইজ। তাসিনের এজ কত? ধরেন তাসিনের এজ হচ্ছে 17 বছর। এখন আমরা একটা কন্ডিশন লিখব, ইফ তাসিনের এজ যদি বড় হয় 18 থেকে। এটা কি অপারেটর লিখলাম আমরা? এটা গ্রেটার দেন। লাস্ট ক্লাসে এটার একটা নতুন নাম আবিষ্কার হয়েছিল, কি জানি? ওই কি জানি? অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার, হ্যাঁ এটা হচ্ছে অ্যাঙ্গুলার। এটাকে কি বল? তাড়াতাড়ি জিজ্ঞেস করছি, এটা কি অপারেটর? কম্প্যারিজম অপারেটর, রাইট। এটা দিয়ে আমি কি করছি? কম্পেয়ার করছি যে 18 থেকে বড় হইতে হবে, রাইট? গ্রেটার দেন সাইনটা ওই দিকে, তার মানে কি 18 থেকে এজটা বড় হইতে হবে নাকি? 18টা বড় হইতে হবে এজ থেকে। এজ বড় হইতে হবে কত থেকে? 18 থেকে। যদি এজ 18 থেকে বড় হইতে হয় তাহলে তাসিন তুমি বিয়ে করতে পারবা। ওকে ও 21 না? ওকে ভুল 20। আপনি মানেন না দেখা? আরে নির্লজ্জ লোক। স্যার এখন তো কেউ মানে না স্যার, আপনি কেন আমার সুযোগ বন্ধ করতেছেন? ওকে সো আমরা এলসে আমি বলে দেই যে ওয়েট করো বাবা। হ্যাঁ কি বলবো? তুমি এখন শিশু। তুমি এখন শিশু। ওকে তো আমরা এখানে কি কি পাবো আউটপুট বলেন? তুমি বেচারা তাসিন। আচ্ছা এখন ব্যাপারটা একটু ইন্টারেস্টিং করি, লেটস সি আর একটু ইন্টারেস্টিং করি। ধরেন তাসিনের একটা গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ এখন তাসিনের একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড হচ্ছে কলেজে পড়ে, এন্ড গার্লফ্রেন্ড ও কলেজে পড়ে, যাই হোক সেম ক্লাসমেট। এখন ও সাহস করে গেছে গার্লফ্রেন্ডের বাসায়, গেছে গার্লফ্রেন্ডের বাবার সাথে দেখা করবে বা ওর বাসায় গ্রুপ স্টাডি করবে, হ্যাঁ গেছে আর কি। যাই হোক তো গেট খুলছে কে? গেট খুলছে হচ্ছে ওর গার্লফ্রেন্ডের বাবা, মানে ওর হবু শ্বশুর। এখন যখন গেট খুলছে, গেট খুলে জিজ্ঞেস করছে বাবা তোমার বয়স কত? আর ও তো বলছে আমার বয়স 20। সো যখন সে বলছে বয়স 20 তখন বলছে তুমি শিশু। সে কিন্তু বাসার ভিতরে ঢুকতেই পারে না, এটা হচ্ছে ওর বাসা নাকি? যে তুমি আচ্ছা লেটস লেটস কাম ইন নাকি কি বলে, কি বলবো আমি? হ্যাঁ এসো বাবা লিখবো। আচ্ছা এসো বাবা বাসায় এসো। আচ্ছা বাসায় এসো। ওকে সো যদি তার বয়সটা হইতো 21 তাহলে কিন্তু সে ঘরে ঢুকতে পারতো, তাই না? তার বয়স 21 হয় নাই, তাহলে তার বাবা বলছে তুমি শিশু, তুমি অপেক্ষা করো, হ্যাঁ তুমি অপেক্ষা করো।
অপেক্ষা করো। মানে খুব ইন্টারেস্টিং লাগতেছে, এবারও খুব মজা লাগতেছে। নেক্সট উদাহরণ আপনিই হবেন, দাঁড়ান। তো ওরা বলতেছে তুমি অপেক্ষা করো। এখন সে 1 বছর অপেক্ষা করছে অনেক কষ্টে, অনেক কষ্টে সে 1 বছর অপেক্ষা করছে। এখন অপেক্ষা করে সে তো মনে করেন 21 বয়স যেদিন হয়েছে আর বার্থডের দিন ওদিনই গেছে বুক ফুলায়। হ্যাঁ, গেছে এখন গার্লফ্রেন্ডের বাসায় গেছে, পরে ও দেখছে বয়স 21 ম্যাচ করছে, ও তো ঘরে ঢুকে গেছে। ও তো ঘরে ঢুকছে, ঘরে ঢুকে সে এখানে এবার পাইছে আরেকটা কন্ডিশন। এইটাকে বলা হয় নেস্টেড কন্ডিশন, যে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন। এখন সে যখন 21 বয়স হয়েছে, ঘরে ঢুকতে পারছে, সে তো ভাবছে কি না কি, ও ইয়েস আমি ঘরে ঢুকে গেছি, তার মানে আমি জিতে গেছি। কিন্তু ঘরে যেয়ে দেখে সে আরেকটা কন্ডিশন। এখন এই কন্ডিশনটা কি? এই কন্ডিশনটা হচ্ছে ওরে দিছে যে ও তো এখন বিয়ে করতে চায়, ও অ্যাপ্রোচ করতেছে ওর বাপের কাছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এখন ওর বাপে কন্ডিশন দিছে তোমার কি হচ্ছে জব আছে? এখন জবে আমরা এখানে ভ্যালু কি দিব? ফলস। তার জব নাই। তার জব কি নাই? বেচারা। কারণ বেচারা মাত্র ফ্রন্ট এন্ডের কোর্স করতেছে, তাও ঠিকঠাক মতো হোমওয়ার্ক করে না, জব পাইবো কই থিকা? তো কি তাসিন মজা হচ্ছে না বিষয়টা? ওকে, সো তাসিনের আমরা এখন চেক করব জব আছে কিনা। সো জব ইজ ইকুয়াল টু কি? জব ইজ ইকুয়াল টু ট্রু। আচ্ছা, জব ইজ ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে সে কি, সে কি বিয়ে করতে পারবে নাকি? আহা, যাইতেছি তো আস্তে ধীরে। বিয়ে করতে পারবে, বিয়ে করতে পারবা ধরলাম। এখন দেখি, আহা এখন সে, ও তার তো বয়সে হইছে 21, তাই না? আচ্ছা 21 দিলাম, তার বয়স কিন্তু 21 হইছে। এখন সে ঘরে ঢুকবে, এরকম এরকম একটা অবস্থা। কিন্তু এখনো বলতেছে তাকে শিশু। কারণটা কি কে বলবে? কারণ 21-এর বেশি হইতে হবে। এখন আমাদের মানে নিয়ম কি, 21 হইলেই তো হয় নাকি? তাহলে আমরা এখানে একটা ইজ ইকুয়াল টু দিয়ে দিব। এটার মানেটা হচ্ছে হয় 21-এর সমান, না হয় কি বড়। তো এরকম যখন দুইটা সাইন একসাথে ইউজ করব তখন আমরা এই জিনিসটা বুঝে নিব। হ্যাঁ, যখন আমরা ওই যে ইজ ইকুয়াল টু প্লাস দিছিলাম, আমি বলছিলাম না এটা হচ্ছে অ্যাসাইন করে সাথে সাথে যোগ করে। হ্যাঁ, তো এটা কি করতেছে, এটা হচ্ছে অ্যাসাইন করতে মানে সমান সমানটাও চেক করতেছে, পাশাপাশি কি এটা থেকে বড় হইতে হবে সেটাও কন্ডিশনটা ফালাইছে। তো এবার যদি আমি দেখি, ওটা যদি বলি, এবার কি আসছে দেখি তো, কই জব আছে ফলস, এটা যদি হয় এইটা। ওকে, এখানে কিন্তু কিছু আসে নাই দেখেন। ও আচ্ছা, এখানে এলস দেই নাই তো, এখানে একটা এলস দিতে হবে। তো এলস এলস ওরে বলবে আগে চাকরি খুঁজো, আগে চাকরি করো বাবা, তারপর আইসো। এখন সে কি পাইলো? সে ঘরে ঢুকতে পারছে। সে ঘরে ঢুকে সে আরেকটা কন্ডিশনের সম্মুখীন হয়েছে। তার বয়স 21 বরাবর হয়েছে দেখে কিন্তু সে ঢুকতে পারছে ভিতরের কন্ডিশনে, রাইট? কন্ডিশনের ভিতরে যখন ঢুকছে তখন সে আরেকটা কন্ডিশন পাইছে। এখন সে ফুলফিল করতে পারে না এই কন্ডিশনটা, তাই সে বিয়েটা করতে পারতেছে না। সে এটা যেহেতু ফুলফিল করতে পারে না, সে চলে গেছে এলস এর কাছে। এলসে তাকে কি বলছে? এই যে সে এই যে এটা পাইছে, দেখেন সে চাকরি করো পাইছে। এখন বেচারা খুব হতাশ হয়ে আমার কাছে আসছে যে স্যার আমার তো একটা চাকরি খুব দরকার স্যার, মানে বিয়েটা ভাঙ্গেই যেতেছে, এমন তো অবস্থা, গার্লফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, শ্বশুর আমায় ঠেট দিছে। তো আমরা দয়া মায়া কইছে তোর ইন্টার্ন হিসেবে এক জায়গায় চাকরি দিয়েছি আমরা। হ্যাঁ, এখন ইন্টার্ন হিসেবে চাকরি দেওয়ার পরে এখন ওরে চাকরিটা ট্রু করে দিলাম আর কি আমরা। তো চাকরি যখন ট্রু করে দিছি, এখন সে আবারও বুক টুক ফুলে গেছে, এবার তো চাকরি পাইছি, মায়াটারে নিয়ে আসবো নাকি, বউ নিয়ে আসবো। সো এবার সে ভিতরে যে আবারও আরেকটা কন্ডিশনের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, এই কন্ডিশনের সম্মুখীন হয়েছে পরে তারা এবার কি কন্ডিশন দিছে? স্যালারি ইজ ইকুয়াল টু, আচ্ছা ওর তো চাকরি হয়েছে, ওর একটা স্যালারি দিতে হবে না? সো আমরা একটা স্যালারি দিই। তো তোমার স্যালারি হচ্ছে ফার্স্টে 20,000 টাকা। হ্যাঁ হয়, রিসেন্টলি আমার এক স্টুডেন্টের হয়েছে মিরপুরের। হ্যাঁ, ডিইউএইচএস এ জব হয়েছে ওর, দেখবেন আপনারা। রেকর্ডটা অন করেই রাখলাম, বলেন। ওকে, তো আমরা এখানে কি করলাম, ওর একটা স্যালারি দিলাম।
অ্যান্ড এবার ও যখন এই জব নিয়ে যখন গেছে শ্বশুর বাড়ি, মানে এখনো হয়নি আর কি, উঠবি বা কুডবি কি বলে যেটাই বলে, তো ওখানে গিয়েও আরেকটা কন্ডিশনের সম্মুখীন হইছে। কন্ডিশনটা হচ্ছে ওর স্যালারি হইতে হবে কত, 30,000। বেশি হয়ে গেছে। 50,000 মানে একটু একটু পশ ফ্যামিলির মেয়েকে পটাইছে আর কি, ঠিক আছে। 50,000 নিচে মানতেছে না ওর শ্বশুর। ওকে, মানবে না না ব্র্যাক ইউনিভার্সিটি, আসলে ব্র্যাক ইউনিভার্সিটির সাথে আমরা কম্পেয়ার করতেছি না আসলে, ও আর কি ব্র্যাকে পড়ে না তো। যাই হোক, তো যাই হোক, ওকে আমি বলতেছি এবার স্যালারিটা যদি মিলে তাহলে ওর বাবা খুশি হয়ে যাবে, খুশি হয়ে বলবে যে মেয়ে নিয়ে যেতে পারো। আরে মেয়ে নিয়ে যেতে পারো মানে বিয়ে দিবে, ফাইজলামি। তো এলস এলসে ওরা বলবে যে আরো টাকা কামাও গরিবস। ওকে, এই আচ্ছা চিল চিল। ওকে, সো এবার আমরা দেখি যে ও কোথায় কোন পর্যায়ে ও গেছে এখন এই পর্যন্ত। ওকে, এটা বাসায় যা কন্ডিশন লিখেন আপনি। সো এবার কি আসছে দেখেন তো, আরো টাকা কামাও। তো তাসির আপনি বিদেশেও যাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে আমরা কন্ডিশন লিখলাম, এই কন্ডিশনকে আমরা কিভাবে লিখছি বলেন তো? এটা কি কন্ডিশন? নেস্টেড কন্ডিশন। নেস্টেড মানে কি একটার ভিতরে আরেকটা। তো আমাদের এরকম কন্ডিশনের কি প্রয়োজন হইতে পারে না, যে একটা কন্ডিশন ফুলফিল করে সে আরেকটা কন্ডিশনের ভিতরে আরেকটা চেক রিচেক হবে, তারপর গিয়ে আরেকটা রিচেক হবে, এরকম করে আমরা নেস্টেড কন্ডিশন রাখতে পারি। অথবা আমরা মাল্টিপল লাইন কন্ডিশন রাখতে পারি। একটু আগে আমরা মাল্টিপল লাইন কন্ডিশন দেখলাম। ইফ যদি হয় এইটা, না হলে আমরা আবার লিখবো এলস ইফ, না হলে এটা হও, না হলে আবার আরেকটা দিব এলস ইফ। আর নাহলে আমরা নর্মাল কন্ডিশন লিখতে পারি, ইফ যদি হয় এটা, না হয় ওইটা, ইফ এলস। ঠিক আছে, তো আমরা কয় ধরনের কন্ডিশন লিখলাম শিখলাম? নেস্টেড, মাল্টিপল লাইন, আর কি, আর কন্ডিশন। সো তিনটা কন্ডিশন শিখলাম। কারণ কি কন্ডিশন কি বুঝতে পারছি আমরা? এত সুন্দর তাসিনের উদাহরণ দিয়ে না, বেচারা মন খারাপ করছে, থাক ওরে হচ্ছে স্যালারি 50,000 দিয়ে দিই যান। তো এবার দেখি, ও এই পারছে পারছে, ও সমান সমান ম্যাচ করতে পারছে। হাততালি হাততালি তাসিনের জন্য, কংগ্রাচুলেশনস তাসিন। ওকে নাইস। হ্যাঁ, আপনি কি জেলাস ওর উন্নতি দেখে? মানে একদিনেই ও হচ্ছে বয়স হয়ে গেল, চাকরি হয়ে গেল, আবার মেয়েও নিয়ে যেতেছে। দেওয়ান খুব জেলাস। ওকে, তো কন্ডিশন কি আমরা লিখতে পারবো? একটা হোমওয়ার্ক কি দিয়ে দিব? দিয়ে দিই, মজা হবে, চলেন দেখি। সো আমরা কন্ডিশনটা কি বুঝতে পারছেন কিনা আগে আমাকে এতটুকু ইনশিওর করেন। কন্ডিশনটা মূলত কিভাবে লিখতে হয় এবং কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারছি আমরা? কাজ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন নাই? কোথায় সমস্যা বুঝেন নাই বলেন, আমি আবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ বলেন। ওকে, সিনটেক্স গুলো না বুঝার কারণে আপনি লাস্ট ক্লাসে আসেন নাই। এখানে নরমালি আমি তাও আপনাকে বলে দিই একটু। এখানে নরমালি আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখছি। এন্ড এইখানে যে সিনটেক্সটা, এই সিনটেক্সটা আজকে সবাই নতুন শিখতেছে, সো এখানে সবাই যেটা বুঝতেছে আপনিও সেটাই বুঝতেছেন। আর এইখানে যে অপারেটরগুলো ইউজ করছি, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা অপারেটরস পড়ছিলাম। দেখেন এই স্লাইডারটা হচ্ছে লাস্ট ক্লাসে আমি ধরে ধরে একদম সূক্ষ্মভাবে বুঝাইছি, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে এক্সপ্লেন করেছিলাম। এখানে দেখেন কিছু জাভাস্ক্রিপ্টের অপারেটরস আছে, যে অপারেটরগুলোর মাধ্যমে আমরা আমাদের অপারেশনস গুলো চালাই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে এই যে দেখেন কম্প্যারিজম অপারেটর, এটা দ্বারা আমরা কম্পেয়ার করি, রাইট? আমরা লাস্ট ক্লাসে বলছিলাম না এগুলো দ্বারা আমরা কম্পেয়ার করব। সো এই অপারেটরগুলোই মূলত আমি ইউজ করেছি এখানে এই কন্ডিশনের মধ্যে। ইফ যদি 21 থেকে এজটা বেশি হয়, এই যে কম্পেয়ার করছেও, ইজিক্যাল দিয়ে কম্পেয়ার করছে যে এটার ভ্যালু সমান হইতে হবে, তারপর এটার ভ্যালু এটা সমান হইতে হবে। এই কম্প্যারিজম অপারেটর গুলো দিয়ে মূলত আমি কন্ডিশনটাকে কন্ডিশন দিছি, দ্যাটস ইট। আর এখানে জাস্ট ভ্যারিয়েবল লিখে ভ্যালুগুলো সাবমিট করছি।
তো আপনি লাস্ট ক্লাসটা দেখলেই বুঝে যাবেন আহামরি তেমন কঠিন কিছুই ছিল না, জাস্ট একটা থিওরিটিক্যাল ক্লাস ছিল, আমরা অনেক সুন্দর করে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি, দ্যাটস ইট। আর কেউ আছেন বুঝেন নাই? ইনপুট, হ্যাঁ ইনপুট নিব তো, এই যে আপনার হোমওয়ার্ক তো ইনপুট দিয়ে দিব আমি অবশ্যই। এখানে তো আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, এখন যদি ইনপুট দিয়ে লিখি এখন তাহলে কমপ্লেক্স হয়ে যাবে না? এক্স্যাক্টলি। সো ও আচ্ছা, এটার কথা বলতেছেন না, এটা আপনারা কইরেন, সমস্যা নেই। এবার এখানে আসেন, নরমালি ধরেন কি হইতে পারে, ধরেন সিস্টেম বানাই কন্ডিশন দিয়ে। সিস্টেমটা হবে এরকম, কেউ যখন একটা ইনপুটের মধ্যে কিছু একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটাকে নিয়ে আমরা এটাকে চেক করব, চেক করে যদি ওটা ঠিকঠাক মতো ম্যাচ করতে পারে তাহলে আমরা তাকে একটা আউটপুট দিব। এখন কি হইতে পারে, আমরা একটা গ্রেড সিস্টেম বানাবো। গ্রেড সিস্টেম বলতে যারা হচ্ছে ধরেন নাম্বার পাইছে, ও পরীক্ষায় পাইছে হচ্ছে 34, এখন ও জানে না ওর 34 নাম্বারে কি গ্রেড আসবে, তা আমরা তাকে চেক করে তার গ্রেডটা জানাই দিব যে তুমি ডি গ্রেড পায় ফেল করছো, মানে একটু কোন রকমে পাস করছো, টাইনা পাস করছো। অ্যান্ড কেউ যদি ধরেন 79 পায়, তাকে আমরা বলবো কি তুমি এ পাইছো, ওর গ্রেডটা আমরা এখানে শো করব যে ইওর গ্রেড ইজ, ইওর রেজাল্ট ইজ এ। আর কেউ যদি 80 থেকে 90 এর মাঝামাঝি পায়, তখন তো আমরা তাকে বলবো যে তুমি পাইছো হচ্ছে এ প্লাস। এরকম একটা গ্রেডিং সিস্টেম আমরা বানাইতে পারি না কন্ডিশনের মাধ্যমে? সো এটার জন্য আপনাদের আরো কিছু জিনিস অ্যাড করা লাগবে এখানে। আমরা এক লাইনে কিন্তু মাল্টিপল হচ্ছে অপারেটর ইউজ করতে পারি। লাইক আমি যদি এখানে এবার আসবো আমরা হচ্ছে এই যে লজিক্যাল অপারেটরের কাছে, দেখেন আমরা যদি বলি এজ যদি আমার বড় হয় 21 থেকে, অথবা অথবা আমি দিব অর এজ যদি সমান সমান হয় 21-এর। এখন আপনি বলতে পারেন স্যার এটা তো আপনি এখানে একটা এই যে সমান সমান দিলেও করতে পারতেন, আমি জাস্ট বোঝানোর জন্য আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, একসাথে দুইটা হয়, এটাও ম্যাচ করতে হবে, এটাও ম্যাচ করতে হবে। অথবা আমি এইভাবে না দিয়ে আমি বলতে পারি জব ইজ ইকুয়াল টু থাকে যদি ট্রু, হ্যাঁ দুইটা দিলাম, জান জব ইজ ইকুয়াল টু যা থাকে ট্রু, অ্যান্ড এজটাও যদি থাকে এটা, তাহলে তুমি পারবা। কি পারবা সেটা আর বলবো না, তুমি পারবা। ওকে, বলেন। না, দুইটা, তিনটা দিতে মন চাইলে দিয়ে দেখতে পারেন আপনি, যদি কাজ করে জানায় না আমারে। ওকে, সো এখন ওর কি আসছে তুমি পারবা, কিন্তু ওর জবটা তো ধরেন দিলাম ফলস কইরা, ওর জবটা ফলস, এজটা মিলছে শুধু। আরে বেচারা জবটা, সবচেয়ে খুশি সে দেওয়ান, জবটা গেছে গা, খুব খুশি সে, বিং জেলাস না? আপনার অবস্থা যেরকম এরকম, আচ্ছা। সো বেচারা দেওয়ান। তো এখানে আমাদের কি আসলো তুমি পারবা, কারণ ওর জবটা তো ট্রু ম্যাচ করে নাই। কেন হইলো এটা? কারণ এখানে আমি একটা অপারেটর ইউজ করছি, ও এই অপারেটর দ্বারা বুঝাচ্ছে হয় এইটা না হয় এইটা অথবা এইটা, রাইট? অর অপারেটর মানে কি অথবা এইটা অথবা এটা, দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাচ করলেই সে কি করে দিবে, অপারেশন রান করে দিবে। এন্ড আমি যদি এখানে অ্যান অপারেটর ইউজ করতাম, অ্যান অপারেটর হচ্ছে এটা দুইটা অ্যান্ড সাইন দিয়ে লিখতে হয়, তাহলে এবার কি আসতে পারে বলেন তো? এবার কি আসছে? কিন্তু তার কিন্তু এজ 21-এর থেকে বেশি ছিল, কিন্তু তার জব হয় নাই, তাই তাকে তার শ্বশুর মশাই গুরুত্ব দিল না। কিন্তু একটু আগে তার এজ থাকুক বা না থাকুক, জব হইলেও চলবে অথবা বয়স হইলেও চলবে, তারে অ্যালাউ করবে। সো এখানে কন্ডিশনটা আমরা হচ্ছে লজিক্যাল অপারেটরের মাধ্যমেও কিন্তু ঘুরায় দিতে পারি, একসাথে আমরা দুইটাকে রাখতে পারি। এটা আমি কেন দেখাইলাম, কারণ যখন আপনারা এই লজিকটা লিখবেন, লজিকটা আপনারা নিবেন কিভাবে, নেওয়ার জন্য আপাতত যদি ইনপুট ট্যাগ দিয়ে নিতে চান তাহলে অনেক কিছু ধরতে হবে, আইডি টাইডি ধরে এটা সেটা করতে হবে। আপাতত আপনাদের একটা সহজ জিনিস দেখাই, প্রম্পট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা মেথড। সো এটার মধ্যে আমি লিখতে পারি enter your number and promptটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি না? লেট হচ্ছে নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম, এন্ড এই নাম্বারটাকে আমরা কনসোল করব। ইট মিনস প্রম্পটের মধ্যে ইউজার যে ভ্যালুটা দিবে
সেই ভ্যালুটা নাম্বার স্টোর করবে, এন্ড এই নাম্বারটাকে আমরা ধরে যে কোনো কাজ করতে পারবো, কন্ডিশনে কাজ করতে পারবো, প্রিন্টের কাজ করতে পারবো, এনিথিং, রাইট? সো আমরা এটাকে দেখার জন্য চলে যাব আউটপুটে। দেখেন আমাদের পেজে ল্যান্ড করার সাথে সাথে সে নোটিফিকেশন আকারে একটা এন্টার চাচ্ছে যে এই পাসওয়ার্ড দাও, মানে এরকম কিছু, এরকম চায়না অনেক ওয়েবসাইটে ঢুকলে। হ্যাঁ, তো এখানে আমি বলতেছি এন্টার ইওর কি নাম্বার। তো এখানে সে যখন তার নাম্বারটা দিয়ে এন্টার দিল, সেটা আমরা কনসোলে দেখতে পাবো। এই যে কনসোলে সে নাম্বারটা দেখতে পাচ্ছি, রাইট? বুঝতে পারছি বিষয়টা? তো এরকম করে আপনারা হচ্ছে একটা নাম্বার নিবেন, নিয়ে ওই নাম্বারটাকে নিয়ে আমরা একটা কন্ডিশনে ফালাবো যে ইফ যদি আমার নাম্বার যদি বড় হয় 80 থেকে, হ্যাঁ, এন্ড এবং নাম্বার 80 থেকে বড় হইতে হবে এবং কি 90 থেকে কি হইতে হবে ছোট। 90 থেকে কে ছোট হবে? নাম্বার। নাম্বার ছোট হইতে হবে 90 থেকে। তাহলে কি সে কি দুইটাই কন্ডিশন একসাথে চেক করবে না? এটা এবং এটা যদি হয় তাহলে তাকে আমরা একটা গ্রেড শো করাইতে পারি, সে কি পাইছে? A+, রাইট? আর এটা যদি আমরা আউটপুটে শো করাইতে চাই, আউটপুটে শো করাইতে চাইলে আমরা এখানে লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট। আমরা কয় ধরনের আউটপুট শিখছিলাম, কার মনে আছে? দেওয়ান বলেন, মাইক দিব এখন না পারলে। পাটোয়ারি বলেন। গুড, কি কি বলেন? কনসোল লগ, ডকুমেন্ট ডট রাইট। লাস্ট ক্লাসে দেখাইনি আমি আউটপুট গুলো লিখে, তাহলে পারলেন না কেন? অ্যালার্ট আর ইনার HTML, রাইট? তো ডকুমেন্ট ডট রাইট দিয়ে ফুল ডকুমেন্টটাকে কিন্তু আমরা রাইট করে দিই, রাইট? বাট আমরা যদি একটা এক্সিস্টিং ট্যাগের মধ্যে আমাদের আউটপুটটাকে রাখতে চাই তাহলে ইনার HTML। তো ধরেন আমি এখানে একটা h1 রাখলাম, এন্ড h1 এর কি দিতে পারি? একটা আইডি নেম দিতে পারি, কি রেজাল্ট বা সামথিং বা শো করার জন্য কিছু। তো এই h1টাকে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ধরতে পারি বলেন তো? গেট এলিমেন্ট বাই আইডি কিভাবে? লেটস সি, আমি আরো একবার বলি, লাস্ট ক্লাসে যদিও বলেছি। ধরেন একটা ভ্যারিয়েবল নেন আপনি, লেট ভ্যারিয়েবলের নাম রেজাল্টই রাখলাম, এন্ড এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা সেই h1টাকে ধরে কি করব? স্টোর করব। তো h1টাকে ধরার জন্য আমি বলবো ডকুমেন্ট। ডকুমেন্ট কাকে বলতেছি, কেউ বলতে পারবে? এই যে আমরা এখানে যা লিখতেছি এটাই হচ্ছে ডকুমেন্ট। এই বডির মধ্যে যা থাকবে, আউটপুটে যা শো হবে, যত ট্যাগ আছে সবগুলোই কি ওর জন্য ডকুমেন্ট। সো আমি জাভাস্ক্রিপ্টে বলতেছি ডকুমেন্ট ডট গেট। গেট করা মানে কি? মানে গেট মানে কি? পাওয়া। ওকে, সো আমি বলতেছি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই, তুমি ডকুমেন্ট থেকে গেট করে নিয়ে আসো এলিমেন্টটাকে, গেট এলিমেন্ট বাই আইডি। কার মাধ্যমে? আইডি নেমের মাধ্যমে। সো ডকুমেন্ট থেকে আইডি নেমের মাধ্যমে তুমি হচ্ছে এলিমেন্টটাকে গেট করো। এলিমেন্ট কেন বলতেছি? কারণ আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে, মানে আমাদের HTML এর মধ্যে আমরা যত ট্যাগ লিখি সবগুলোই কি এক একটা এলিমেন্ট, রাইট? সো আমি বলতেছি ডকুমেন্ট থেকে তুমি গেট করে নিয়ে আসো এলিমেন্টকে বাই কি নাম দ্বারা? আইডি নেম দ্বারা। এখন আইডি নেমটাকে এখানে বলতে হবে না, আইডি নেমটা আপনি বলে দেন রেজাল্ট। তাহলে সে কি করবে? জাভাস্ক্রিপ্ট কি করবে? আমার ডকুমেন্ট থেকে এই রেজাল্ট নামক আইডি নেম দ্বারা এই এলিমেন্টটাকে গেট করে নিয়ে এসে কার মধ্যে স্টোর করবে? এই ভ্যারিয়েবলের মধ্যে। এন্ড এই ভ্যারিয়েবলটাকে যখন আমি কনসোল করব তখন আমি এটাকে দেখতে পারবো। এখন আমি কাকে দেখতে পারবো বলেন তো? কেউ বলতে পারবে না? h1 কে, রাইট? নো, h1 কে কিছু কেন লিখবো আমি? দেখি h1 কে গেট করতে পারে নাই ও মনে হয়। তো কি হইছে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট। হ্যাঁ ঠিক আছে। তো কেন কোটেশন হবে কনসোলের মধ্যে? ওয়াই? এই যে আসছে, হয়তো স্পেলিং মিস্টেক ছিল। হ্যাঁ, তো এই যে h1টাকে কি গেট করে নিয়ে আসছি না? এখন আইরিনের কথায় হচ্ছে আমরা একটা জিনিস হচ্ছে মাথায় আসলো আমাদের, যে ও বলল যে স্যার কনসোলে এখানে কোটেশন হবে না। এখানে কোটেশন কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনি বলেন।
না না, ওনাকে বলতে দেন, ওনার থটসটা আমরা বুঝি। বলেন আপনি যে আপনার কেন মনে হলো যে এখানে কোটেশন দেওয়াটা স্যার জরুরি। মানে একটু আগে বলতে স্যার আপনি তো দেখাইছেনই যে আমরা কনসোলে কিছু লিখতে হলে কোটেশনের মধ্যে লিখতে হয়, রাইট? বাট কোটেশনের মধ্যে আমরা শুধু সেটাই লিখি যেটা হচ্ছে অ্যালফাবেট আকারে কোনো কিছু প্রিন্ট করাইতে চাই। এটা কি একটা ভ্যারিয়েবল? সো ভ্যারিয়েবল তো অলরেডি ভ্যারিয়েবলের মধ্যে কিছু না কিছু স্টোর করতেছে। সো ভ্যারিয়েবলকে যখন আমরা কল করব একটা কোটেশনের মধ্যে, তাহলে সে কি ভ্যারিয়েবল আকারে আমাদের আউটপুট দিবে নাকি স্ট্রিং আকারে দিবে? এখন যদি আপনি এটাকে একটা কোটেশনের মধ্যে দিয়ে দেন, তাহলে আপনার আউটপুট কি আসবে? কি আসছে? দাঁড়ান আরেকবার দেই। কি আসছে? শুধু রেজাল্ট লিখাটাই আসছে। তার মানে ও এটাকে লিখা হিসেবে কাউন্ট করতেছে, এটা কিন্তু ও ভ্যারিয়েবল আকারে কাউন্ট করতেছে না। ব্যাপারটা বুঝছেন? ক্লিয়ার? গুড। তো আমরা এখানে কি করলাম? এই চনটাকে ধরে নিয়ে আসলাম, রাইট? এই চনটাকে ধরে নিয়ে আসলাম, এন্ড এই চনটা কি অবস্থায় আছে? ফাঁকা অবস্থায় আছে। তো এই চনটা যেহেতু ফাঁকা, এই চনের ভিতরে যদি আমি কিছুকে ঢুকিয়ে দিতে চাই বা রাখতে চাই বা কিছু ইনসার্ট করে দিতে চাই, তাহলে কি করতে পারি? আমরা বলতে পারি যে রেজাল্ট ডট আউটপুট। চারটা ওয়ে দেখাইছিলাম, এর মধ্যে ইনার এচটিএমএল বা ইনার টেক্সট বলছিলাম একটা। সো ইনার এচটিএমএল দিয়ে আমি যদি ইকুয়াল টু বলে দেই, ইকুয়াল টু কাকে রাখতে চাচ্ছি? রেজাল্টকে। সো রেজাল্ট কি আসছে এখানে? আমি যদি বলছি, আমি এখানে কি বলছি? কন্ডিশন বলছি 80-র বেশি হইতে হবে, 90-এর কম হইতে হবে, তাহলে ও কি পাবে? এ প্লাস। এলস এলস এই তুমি ফেল। ঠিক আছে, ওকে। তো এবার দেখি এই নাম্বার কত পাইছেন আপনি, বলেন ইবাদুর? আপনি পাইছেন 33। এই তুমি ফেল। ওকে, সে কিন্তু এই যে কি আসছে, আসছে না? ফেল আসছে, কিন্তু এটা তো ইনার এস্টিমেল আসার কথা ছিল, এখানে কেন আসছে? আমি কনসোলে প্রিন্ট করছি। ও আচ্ছা, হ্যাঁ, এটাও আমরা কোথায় প্রিন্ট করব? এইখানে রেজাল্ট ডট ইনার এস্টিমেল। এই তুমি ফেল। আমি বারবার এটাই লিখতেছি, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সো রেজাল্ট পাইছে সে 33, এন্ড টাইনা টুইনা সে ফেল। কই আউটপুট আসে নাই? এই আসছে। আসছে? খুশি হয়ে গেলেন কেন এত? ও আচ্ছা, ইয়েস, ওকে। সো আউটপুট আসছে। সো এখানে কি এবাদুর ফেল। তো চলেন এবার আমরা লাইভের নাম্বার অ্যাড করি। এখন লাইভে আরো জোরে ইয়েস বলবে। সো আমরা এখানে এসে বলি যে লাবিব পাইছে ধরেন 80 লাস্ট প্রজেক্টে। ফেল কেন? ও আচ্ছা, এখানে কারণ আছে। কারণ হচ্ছে আমরা বলছি 80 থেকে বড় হইতে হবে, আমরা বরাবর 80 দিয়ে দিছি। তো আমি এখানে বলতে পারি যে 80, হ্যাঁ 80 সমান অথবা 80 থেকে বড়, রাইট? অথবা এখানে 90 সমান বা 90 থেকে ছোট। অর কেন থাকবে? এই দাঁড়ান, কেউ কথা বললেন না। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। এখানে আপনার কেন মনে হলো এখানে অর প্রয়োজন? এখানে কি লেখা আপনি পড়তেছেন এখন? মানে বুঝান, আমাদের যেটাই বুঝতেছেন বুঝান। 80-র সমান থাকতে হবে অথবা 80-র থেকে বেশি থাকতে হবে এবং 90-র কম থাকতে হবে। 90-র বেশি গেলে আমরা ওকে গোল্ডেন এ প্লাস শো করাইতে পারি, তাই না? করতে পারি না? তো শুরুতে গোল্ডেন এ প্লাস দেবো যে 90 থেকে 100-র মধ্যে পাইলে গোল্ডেন এ প্লাস, এত থেকে আবার 90-এর কমে পাইলে, 80-র মধ্যে পাইলে হচ্ছে এ প্লাস। এরকম করে আমরা ডি গ্রেড পর্যন্ত ওকে শো করাইতে পারি, এন্ড তারপর ওরে ফেল করাই দিব এবারের মতো। ও তাও খুশি, তাও হাসতেছে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই আমার, তাতে আমার কিছু যায় আসে না। আমার বাপের অনেক টাকা। ও আচ্ছা, তাই না? আর দেখতেছি ওরে, ব্যাপারটা আমি পরে দেখতেছি। ওকে, হ্যাঁ কি আমি স্বীকার করি মানে? ওকে, ও আচ্ছা, কিছু দেই আমরা আউটপুট দিলাম এবার 80। কি পাইছে?
শুধু এ প্লাস তো ভালো লাগতেছে না, সাথে কিছু লিখাও অ্যাড করে দিই আমরা। তো আমরা এখানে এইভাবে লিখি, এই যে এটার সাথে আমরা কিছু লিখা অ্যাড করে দিতে পারি না, ইওর গ্রেড ইজ, আমরা বলতে পারি রেজাল্ট, সেটা এম করার চেষ্টা করতেছি। ধরেন এইখানে না দিয়ে আমরা এখানে অ্যাড করে দিই, আমি চাচ্ছিলাম যোগ করে দিতে, বাট এখন আপাতত যোগ করার দরকার নাই। রেজাল্ট, ইওর রেজাল্ট ইজ এটা, ইওর রেজাল্ট ইজ এটা। সো যেহেতু এনএসসি তে ভর্তি হয়েছে তাকে 1 মার্ক বাড়ায় দিলাম, ওকে এ প্লাস। মানে এবার খুব খুশি হয়েছে, মানে জিসানের চেহারা দেন খুব হাসতেছে, মানে খুব খুশি হয়ে যাক বাচ্ছি আমি, ব্রেক ব্রেক করে স্যার এখন আর আমার কইব না। ইওর রেজাল্ট আসে নাই কেন? আচ্ছা আমরা লোড দিই, রিলোড দিই, রিলোড দিয়ে আবার এন্টার দিই, হয়তো বা সেভ করে রিলোড দিই না, এবার আসছে, আসছে। তো এরকম করে কি আমরা পারবো? পারবো না। আর এটা যদি না বলি, আমি তো এখানে প্রম্পট দিয়ে দেখাইছি, এখন যদি প্রম্পট দিয়ে না করি, আমরা যদি বলি যে এখানে একটা ইনপুট নিতে হবে ভাই, আপনার একটা ইনপুট নেই, এবং ইনপুটটাকে আপনার খুব সুন্দর করে ডিজাইনও করতে হবে। ইনপুট নিলাম, ইনপুটটাকে আমরা ধরে ইনপুটের ভ্যালুটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে এরকম করে স্টোর করে, এন্ড সেই ইনপুটের ভ্যালুটা নিয়ে আমরা কি কন্ডিশন ফালাইতে পারবো? বেশি ফাস্ট বলছি? আমরা একটা ইনপুট নিয়ে, এত স্লো পারি না আমি বলতেছি, চেষ্টা করলাম। আমরা একটা ইনপুট নিয়ে সেই ইনপুটটাকে ধরে, সেই ইনপুটটাকে এইখানে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে, সেই ইনপুটের ভ্যালুটার সাথে আমরা কন্ডিশনকে ম্যাচ করে আমরা একটা আউটপুট শো করতে চাই, মানে মাংতা হ্যাঁ। ওকে, তো এটা কি পারবেন? এটা ফাইজলামি হয়ে গেল না? এটা কিন্তু পিওর ফাইজলামি করছে আমার সাথে, ইচ্ছা কইরা। হ্যাঁ এক্সাম্পল দিব, ওকে এবার আইডেন্টি ফেলই করা দিব আমি, দাঁড়ান। সো ধরেন ইনপুট, ইনপুটের একটা আইডি নাম দিতে পারি আমরা নাকি? আইডি নাম এটা দিলে তো তাহলে হোমওয়ার্কই করে ফেলতেছি আমি, না না এটা দেওয়া যাবে না। এটা একটা নাম নিবেন, যেরকমটা এভাবে ধরছেন এটাই এভাবে ধরবেন, ধরে এইটার জাস্ট ভ্যালুটা, আমি ভ্যালুটা ধরে দেখাই দিই জাস্ট। নেন, আপনারা মানা করছি, আপনি পাইথনে নিবেন না কোবরাতে নিবেন এটা আপনার বিষয়। আপনার কোনটা, পাইথন না কোবরা, মানে ফেভারিট ল্যাঙ্গুয়েজ? পাইথন, গুড, ভেরি গুড। সো লেট পাইথন, ও সরি লেট পাইথন মানে লেট পাইথন না, কি জানি ছিল, ইনপুট না, ইনপুট নামের একটা ভ্যারিয়েবল নিলাম, এন্ড এখান থেকে আমি ইনপুটটাকে ধরতে কি ইউজ করতে পারি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইজ ইকুয়াল টু না, মানে প্যারেনথিসিসের ভিতরে হচ্ছে আমার আমাদের জিসানের পাইথন, মানে হচ্ছে জিসানের ইনপুট, এই আস্তে, ওকে ইনপুট। তো ইনপুটটা আমরা নিয়ে এইখানে কনসোলে যদি একটু দেখি, কার এত হাসি হইতেছে ভাই, থামেন একটু। ইনপুট ডট ভ্যালু, কে রোস্টিং করে আমি তার একটু দেখতে চাই, আসেন। ওকে এই রোস্ট পরে কইরেন, ক্ষুধা লেগে যেতেছে, এমনি রোস্ট টোস্ট শুই না। যাই হোক, একটা ইনপুট, রাইট? ইনপুটে যখন আমি দিব, কিন্তু ইনপুটটা আবার সাবমিট করার জন্য একটা বাটন লাগবে, ইনপুটটা সাবমিট করার জন্য একটা বাটন লাগবে, এন্ড বাটনটা ক্লিক করলে পরে এটা এক্সিকিউট করার জন্য একটা ফাংশন লাগবে, যেটা এখন পর্যন্ত আপনারা শিখেন নাই। তো আমরা এত দূর না যাই, হ্যাঁ এত দূর না যাই, আর যে পারবে সে করতে পারেন। তাও আমি দেখি ইনপুটের ভ্যালুটাকে সরাসরি আসে কিনা, এখানে আসবে না, এন্টার ক্লিক করলে তারপর আসবে। সো আপাতত আপনাদের যেটা দেখেছি প্রম্পট দিয়ে এটা করেন, এটাতে দেখাবো আমি পরবর্তী সময় দেখাবো, ঠিক আছে, মানে নেক্সট ক্লাসে দেখাবো। আজকের টপিক এই পর্যন্তই ছিল, এখন আরো কিছু দেখাবো। ওকে, তো
তো এই কন্ডিশনটা কিভাবে আপনারা ধরতে পারবেন এবং কি এই কন্ডিশনটা আমরা প্রম্পট নিয়ে প্রম্পটের থেকে ভ্যালুটাকে নিব, যে কোনো একটা ইউজার যে কোনো নাম্বার ভ্যালু দিলেই সেই ভ্যালুটা ও যেতে আমার যে সিস্টেমটা আছে সিস্টেমটা যাতে কন্ডিশনটা ঠিকঠাকভাবে চেক করে ইউজারকে তার অরিজিনাল গ্রেডটা সে দিতে পারে, কোনো ভুলভাল গ্রেড দিলে কিন্তু হবে না। সো এরকম একটা সিস্টেম বানাতে পারবেন আপনারা? সবাই পারবো কন্ডিশন ইউজ করে? সো সবার হোমওয়ার্ক তাহলে আমি দেখতে চাই আজকে রাত 12টার মধ্যে। কেন 11টায় বাসায় যেতে 11টা বাজে? বাসা কোথায়? চৌরাস্তা? এই গাজীপুর চৌরাস্তা? ও আপনারা চৌরাস্তায় থাকেন, ভালো। ওকে, সো 11টা বাজলে বাসায় যে 11টা বাজে করবেন, 10 মিনিট লাগবে করতে, 11টা 10-এ পোস্ট করবেন। ফ্রেশ হইতে কয় ঘন্টা লাগে আপনার? 2 ঘন্টা লাগে? আবিব হচ্ছে 2টা সিস্টেম বানাবে, আর হচ্ছে জিসান কি করবে, একটা ইনপুট নিবে, ইনপুটের সাথে বাটন নিবে, বাটনে ক্লিক করে ইনপুটটা সাবমিট করার পরে সে এটা চেক করাবে। পারবেন? পাইথন সহজ। ওকে, সো জিসানের আমরা আজকে আরো কিছু দেখবো। না না আর একটু দেখি, আর একটু দেখছেন, এরা হচ্ছে আমার ডেডিকেটেড স্টুডেন্ট, এই যে তাসিন আর লাবিব, অনলি দোজ গাইজ আর ভেরি গুড স্টুডেন্ট। হ্যাঁ